দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরও একটা অস্বস্তি তিনি অনুভব করলেন। সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আসছে। হাতে পায়ে শিকল পরা সারা মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মূর্তিটার দু চোখ তখনও বলছে। সে যেন মুখ হা করে আর হাত পা নেড়ে কিছু বলতে চাইছে। তার হাত পা নাড়ার সাথে সাথে শিকড়ের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলছিল। হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন ভুতুড়ে কাহিনী। গল্প পাঠে আমি সম্পদ। ভুতুড়ে কাহিনীতে আজ শুনবেন ভূতের বাড়ি। শুরু করা যাক আমাদের আজকের গল্প। সে আজ থেকে অনেক দিন আগের কথা। 1,500 বছর তো হবে। প্রাচীন গ্রিসের এথেন্স বলে একটা জায়গা ছিল। এথেন্স কিছু অপরিচিত নাম নয়, সবাই এর নাম শুনেছে ইতিহাসে। এথেন্সে একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরানো একটা বাড়ি ছিল। অবশ্য বাড়িটি অনেকদিন ধরে খালি পড়েছিল। এক নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ এবং লোকজন পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির মালিক কিন্তু হাজার চেষ্টা করেও অনেকদিন পর্যন্ত কাউকে বাড়িটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের উপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত তো, এজন্য বাড়িটার বেশ কিছু বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক এই বাড়িটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কুটিতে এসে এক রাত কাটাতে আসেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ সেখানে পড়ে আছে। প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু লোকের সন্দেহ দানা বেঁধেছিল। কারণ মৃত্যুর পরেও লোকটার চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল, আর চোখ দুটো ভয়ে বাইরে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে বেশ কিছুদিন পর আর এক সৈনিক ধরনের লোক বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি ছিল অসম্ভব সাহসী। তিনি প্রাণ হারাননি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাতের অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে সবেমাত্র তিনি ঘুমাতে গিয়েছিলেন, এমন সময় হঠাৎ সে দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শিকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারা থেকে কেমন একটা ধরনের আওয়াজ বেরোচ্ছিল। পরদিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে বাড়িটি ছেড়ে সে পালিয়ে যায়। সৈনিকটির মুখ থেকে শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা মারায়নি। ভূতের বাড়ি তকমা লেগে গেল। এই বাড়িটির মালিক এই বাড়িটি ভাড়া দিয়ে নিজের সংসার চালাতো। কিন্তু যেই মুহূর্তে বাড়িটি ভূতের বদনাম লেগে গেল, তারপর থেকে আর কেউ এই কুঠিটি ভাড়া নিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত কুঠির মালিক জলের দামে বিক্রি করে দিতে রাজি হলেন। কিন্তু কিনবে কে? ভূতের হাতে প্রাণ দিতে কেই বা আসবে? তবুও একজন রাজি হলো। কুঠির মালিক এতদিনে একজন খদ্দের পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনের একজন নাম করা দার্শনিক। দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন। তারা
যুক্তি তর্ক দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন। লোকমুখে এই কুঠিটির কথা শুনে দার্শনিক লোকটি ওখানে এসেছিল, কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না। তিনি স্থির করলেন বাড়িতে গিয়েই তিনি উঠবেন, মানুষের মধ্যে ভূতের সংস্কারকে উড়িয়ে দেবেন। কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিরটির কেনার কথা জানালেন। কুঠির মালিক যেন হাতে স্বর্গ পেল। সে ধরে নিয়েছিল যে এমন ভূতের বাড়ি কোনো দিনও ভাড়া হবে না বা বিক্রি হবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সে। সঙ্গে সঙ্গে জলের দরে বাড়িটি বিক্রি করে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। যুক্তি ছাড়া দার্শনিকের চলেনি না। যা চোখে দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়াও যায় না, অথবা অন্তর দেখে উপলব্ধি করা যায় না, তেমন কিছু কখনো দার্শনিকরা বিশ্বাস করে না। নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কিনা সেই বাড়িটাতে। সারাদিন ধরে নিজের হাতে সব কিছু গোছালেন। নিজের হাতেই সব কাজ করতে হয়েছিল, কারণ বাড়িটির এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকরও রাখতে পারেননি তিনি। যাই হোক, সারাদিনের পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাবারের ইচ্ছা না থাকলেও রুটি আর মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন। অতঃপর তিনি গিয়েছিলেন তার ছোট্ট বিছানায়। মাথার কাছে সেকেলে ধরনের একটা জানালা ছিল, সেটা খুলেই রাখলেন। গরমের দিন রাতের ফুরফুরে হাওয়ায় অত্যন্ত ক্লান্ত দেহে বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথে তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ তার অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে প্রকৃতিস্থ হতে সময় লাগে, ভদ্রলোকেরও সামান্য সময় লাগে। তিনি কোথায় আছেন, কেমন ভাবে আছেন এতটুকু বুঝতে। তারপর তার সব কিছু একে একে মনে পড়ল। তিনি তার নতুন বাড়িতে এসেছেন, আর নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস মনে পড়তে লাগলো। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা বোঝার চেষ্টা করতে লাগলেন। 2-3 মিনিট মরার মতো পড়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের আওয়াজের মতো, কিন্তু খুব অস্পষ্ট। কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দার্শনিক ভদ্রলোক। জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে। মাথার কাছের জানালা দিয়ে কেবল আকাশটুকুই দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটাতে আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং ও ঘরের রং এক হয়ে গিয়েছিল। দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরও একটা অস্বস্তি তিনি অনুভব করলেন। সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে। একটা দম বন্ধ করা গুমোট পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকটা সময় যখন এভাবেই কেটে গেল, আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সয়ে এলো, হঠাৎ তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শিকল বাঁধা একটা অস্পষ্ট ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে আসছে। হাত নেড়ে সেই ছায়ামূর্তিটি কি যেন বলতে চাইছে তাকে। দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের মতো আভা বেরোচ্ছে। দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড রকমের সাহসী। এই ভয়ানক দৃশ্য দেখেও তিনি ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেলল। তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কি। কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ এইভাবে সাজগোজ করে এসে তাকে ভয় দেখাচ্ছে। শুয়ে শুয়ে
এসব নানান যুক্তিতর্ক তখন তার মনে ঝড় তুলেছে। তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শিকল পরা সারা মূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মূর্তিটার দু চোখ তখনও বলছে, সে যেন মুখ হা করে আর হাত পা নেড়ে কিছু বলতে চাইছে। তার হাত পা নাড়ার সাথে সাথে শিকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলছিল। অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত, অথবা দুর্বল হলে মৃত্যুও হতে পারত। কিন্তু অত্যন্ত সাহসী এই দার্শনিকের কিছুই হলো না, বরং তিনি যেমন ছিলেন সেভাবেই তাকিয়ে রইলেন ছায়া মূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটা এরপর কি করে। এক মুখ দাড়ি গোফের জঙ্গল আর এক মাথা তুলে মূর্তিটাকে তখন বেশ ভয়াবহ মনে হচ্ছিল। তার উপর তার হাতের মুখগুলো বেশ বড় বড়, হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয়ের উদয় হলো। মৃত্যুর পর আত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না। চোর ডাকাত ভূতের চেয়েও বেশি ক্ষতি করে বলে তিনি মনে করেন। কিন্তু এখন এখন তিনি কি করবেন? এই বিপদ থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন যখন হঠাৎ সেই সময়ে দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটা আর এক পা করে ক্রমাগত পিছু হতে লাগলো। এক সময় সে ঘর পরিত্যাগ করল। অশরীরী মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি পূর্বের অবস্থা ত্যাগ করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর নিজের ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন। অদ্ভুত বা আজব যাই হোক, তিনি লক্ষ্য করলেন ব্যাপারটা। মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল। তারপর উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়েই হঠাৎ যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। দার্শনিক একবার চিৎকার করেই বললেন, কে? কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। যে জায়গাটা মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ স্তব্ধ হয়ে কি যেন ভাবলেন। তিনি আরো দুই একবার ডাকাডাকি করেও কারো কিছু উত্তর পেলেন না। বিফল মনোরথ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। বাকি রাতটা তিনি এই নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন। কিন্তু দিনের বেলায় কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হলো না। পাহাড়ের টিলায় এই বাড়িতে ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে। তার উপর ভুতুড়ে বদনামের জন্য লোকজন, এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসতে ভয় পেত। নির্বান্ধব এই পরিবেশে দার্শনিক ভদ্রলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনায়। প্রায় সারাদিনই বাইরের জগতে ডুবে থাকলেন, ফলে রাতের অশরীরীর আর অদ্ভুত ঘটনার কথা প্রায়ই ভুলে গেলেন। রাতে খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখন আরেকবার গত রাতের ঘটনার কথা মনে পড়ল। কিন্তু ঘটনাটি তিনি তেমন আমলে নিলেন না। ভাবলেন অত্যাধিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগা অবস্থায় কি দেখেছিলেন। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলেন। সব কিছুকে অনেক বলে উড়িয়ে দিলেও আজ রাতে গত রাতের ঘটনার পুনরাবৃত্তি হলো। এমনকি তারপরও রাতেও একই ব্যাপার ঘটল।
পরপর 3 রাত্রি একইভাবে অশরীরী আবির্ভাব এবং একইভাবে হাত পা নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একইভাবে উঠোনের দিকে একই জায়গায় এসে তার মিলিয়ে যাওয়া বেশ ভাবিয়ে তুলল তাকে। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না এটা কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে। অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর সব কিছু নিছক কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না। আবার ভয় পেয়েও বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন না। তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই এর মধ্যে অনুসন্ধানের কিছু আছে। সত্যি যদি কোনো অশরীরী থেকে থাকে তাহলে সে নিশ্চয়ই তাকে কিছু বলতে চাইছে। আর সবচেয়ে বেশি যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠোনের ওই নির্দিষ্ট স্থানে কেনই বা প্রতি রাতে অদ্ভুত আর বীভৎস আকৃতির এই মূর্তি উঠোনের ওই বিশেষ জায়গায় এসে হারিয়ে যাচ্ছে। তাহলে ওই জায়গাটিতে নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ কিছু লুকিয়ে আছে। এর তদন্ত হওয়া প্রয়োজন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না, চলে গেলেন শহরে। প্রথমে তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে, সব কথা খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো ম্যাজিস্ট্রেট পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিতেন, কিন্তু দার্শনিক ওই এলাকায় বেশ পরিচিত ছিলেন। জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন সকলের কাছে। তাই তার কথাকে খেলায় উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব। কাল বিলম্ব না করে তিনি বেশ কিছু মজুরি নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে। উঠোনের ঠিক যে জায়গায় এসে সেই অশরীরী মূর্তিটি গত 3 দিন রাত্রে অদৃশ্য হয়েছে, সেই জায়গাটি মাটি কোপাতে লাগলো মজুরিরা। অবশ্য বেশি দূর মাটি খুঁড়তে হলো না। সামান্য কয়েক হাত জমির নিচে পাওয়া গেল একটা আস্ত কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা হয়েছে, পুরো শেকলেও মরচে ধরেছে। ভূত প্রেতে দার্শনিকের কোনো দিনই বিশ্বাস ছিল না, কিন্তু সব ঘটনা চাক্ষুষ করে তার বিস্ময়ের সীমা রইল না। ম্যাজিস্ট্রেট সাহেবের পরামর্শে ধর্মীয় নিয়মকানুন মেনে যথাযথভাবে কবর দেয়া হলো সেই কঙ্কালটিকে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করার পর আর কোনো দিনও ওই বাড়িতে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি। এরপর দার্শনিক বলেছিলেন আর কোনো দিনও কিছু দেখেননি তিনি। কিন্তু তিনি তবুও বাড়িটির ব্যাপারে খোঁজ খবর শুরু করলেন। গ্রামের কেউ কিছু ঠিকভাবে বলতে না পারলেও গ্রামের এক বৃদ্ধার মুখে শোনা গেল অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শিকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে। এই ঘটনা সত্য কি মিথ্যা জানার উপায় নেই, তবে দার্শনিক বুঝেছিলেন মৃত্যুর পরে আত্মার আসা যাওয়া থাকে, আর সে যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষের দেখা দিতে চায়, হয়তোবা অতৃপ্ত আত্মা থেকে মুক্তির পথ খুঁজতে। আমাদের আজকের ঘটনাটি ছিল এই পর্যন্তই। আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। কথা হবে পরের কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।